আজকের গল্প লখার ২১-এ। গল্পটির লেখক আবু বকর সিদ্দিক। লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান। এখানে শান বলতে বোঝানো হয়েছে রেলওয়ে স্টেশনের মেঝে, যেটা কনক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, অর্থাৎ এই শান দিনের বেলায় এতে সূর্যের আলো পড়ে এটা উত্তপ্ত হয়ে থাকে, যেখানে শুয়ে থাকা অত্যন্ত কষ্টকর। রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। আবার রাতের বেলা এই শান ঠান্ডা হয়ে যায়, সেখানেও ঘুমানো অনেকটা কষ্টদায়ক। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেলে। অর্থাৎ লখার বাবা কে সে তা জানে না। তার মায়ের সাথে সে রেলওয়ে স্টেশনে থাকে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে। এখানে আমরা যা বুঝলাম, লখার মা সারাদিন ভিক্ষা করে এবং লখা দিনের বেলায় তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, কাগজ কুড়োয় এবং মারামারি করে। এভাবেই লখার দিন কাটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এই লাইনটা মনে রাখতে হবে যে লখা কিভাবে কষ্ট ভুলে যায়। যার উত্তর হবে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। অর্থাৎ তার মাকে যখন সে কাছে পায়, তখন তার সব দুঃখ কষ্ট, তার ভেতরে যে ক্ষুধা তৃষ্ণা, সব কিছুর কষ্টই সে ভুলে যায়। এই লখা ছায়া দেখলে যার বুক কাঁপে, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হা করে ঘুমুচ্ছে। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার। অর্থাৎ লখা এতটাই ভীতু যে নিজের ছায়াকে দেখলেও সে ভয় পেয়ে যায়। সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হা করে ঘুমুচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ। এখান থেকে প্রশ্ন আসে, রেল লাইনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এর উত্তর হবে, রেল লাইনকে দুটো মরা সাপের সাথে তুলনা করা হয়েছে। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরলহরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। এখানে বোঝা হয়েছে যে রেল লাইনের যে ইস্পাতের দুইটা লাইন থাকে, সেই লাইনের উপরে লখা ইটের টুকরো দিয়ে বাড়ি দিলে সেখান থেকে যে শব্দ আসে, সেটাকে লখার কাছে গানের মতো মনে হয়। লখা ভারী মজার দুষ্টু ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভিতর দিয়ে গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারের ডাঙায় উঠে এলো সে। ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে, আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। খচ করে কাটা ঢুকে গেল বা পায়ে। কিসের কাটা? হবে হয়তো বাবলা টাবলার। এখান থেকে একটা প্রশ্ন আসে যে লখার পায়ে কিসের কাটা বেঁধে যায়? যার উত্তর হবে এই যে বাবলা। লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু বিষ তো যায় না। বিষ অর্থ ব্যথাকে বোঝানো হয়েছে। কি অসহ্য যন্ত্রণা! আ বলে কেঁদে দিল লখা। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর, তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। এখানে একটা ঠান্ডার চিত্র তুলে ধরা হয়েছে, যে ফেব্রুয়ারি মাসে ঘন কুয়াশা থাকে রাতের আকাশে, ঠান্ডা আবহাওয়া, সব কিছু মিলিয়ে লখা এগিয়ে চলেছে। গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। খুব খুব করে কাশি আসছে লখার। খালি গা শিশিরে ভিজে, শীত লাগছে। একটা ছেঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে। প্যান্ট আধখসা অবস্থায় দৌড়াতে লাগলো সে। একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে।
আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা, যার ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। তারপর চড় করে কাছে উঠে গেল, একবারে কাঠবেড়ালির বাচ্চা যেন। মগ ডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার। নাও সব টুপটাপ নেমে এসো তো আমার হাতের মুঠোর মধ্যে। কষ্ট লাগছে? আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব, যেখান অবধি তোমরা এই গাছের মগ ডালে কোনোদিন উঠতে পারবে না। এসো এসো, লক্ষ্মী সোনারা, সব নেমে এসো তো। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। কনুই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাটায় ভর্তি, গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। তাতে কি, জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। এখানে যে সারমর্মটা দাঁড়ায়, লাল ফুল বলতে এখানে আমরা হয়তো কৃষ্ণচূড়া ফুলকে এখানে বোঝানো হয়েছে, সেভাবে এখানে প্রকাশ করা হয়নি যে আসলে এখানে কোন ফুলটাকে বোঝানো হয়েছে। তো লখা সেই ফুলটা যতই উঁচু গাছের ডালে থাক না কেন, সেটা কষ্ট করে পেরে এনেছে। তার যেই ফুল পেরে আনার সার্থকতা, এতে গর্বে তার বুক ফুলে উঠছে। আর যেই উঁচু স্থানে এই ফুলটিকে রেখে দেওয়ার কথা হচ্ছে, সেটা আসলে শহীদ মিনারকে বোঝানো হয়েছে। তারপর দেখি, সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলে ঢল নেমেছে। শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদের টোকাই লখাকে ঠিক দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা উদাম, গাঢ় কালো, হাত উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ। এখানে লখার যে বৈশিষ্ট্যটা, সে একটা পথ শিশু, তাকে এখানে টোকাই বলে সম্বোধন করা হয়েছে। আমরা টোকাই বলতে বুঝি যে রাস্তা থেকে কাগজ কুড়িয়ে বিক্রি করে, এই ধরনের। তো সবার গায়ে সোয়েটার, ভালো ভালো চাদর, জামা, কোট, কিন্তু লখার গা খালি। সে খালি গায়ে বের হয়েছে, তার গায়ের বর্ণ কালো, এজন্য তাকে চিনতে খুব একটা কষ্ট হচ্ছে না সবার মাঝখান থেকে। মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে। সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে তো কথা ফোটে না, শুধু শব্দ হয় আ আ আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্ম বোবা, বাংলা বুলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে লখা যে জন্ম বোবা, সে তো কথা বলতে জানে না। তারপরেও তার মনের ভিতরে ভাষা শহীদদের প্রতি অদম্য শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা, যার ফলে সেও প্রভাত ফেরির গান গেয়ে যেতে চায়। পুরো গল্পটা পাঠ করে আমরা সারমর্ম করলে পাই, 1952 সালের আমাদের মহান ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেক মানুষ শহীদ হন, যার বিনিময়ে আমরা আজ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। গল্পটির মূল ভাব হলো, পথ শিশুদের মাঝেও সাধারণ মানুষের মতোই আমাদের মহান ভাষা আন্দোলনের প্রতি সমান অনুভূতি এবং ভাষা শহীদদের প্রতি একই রকমের ভালোবাসা, শ্রদ্ধাবোধ রয়েছে। তারাও আমাদের মহান ভাষা আন্দোলনকে সমানভাবে স্মরণ করে। তাদেরকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। তারা রাস্তায় থাকতে পারে, পথে ঘাটে থাকতে পারে, কিন্তু তাদের অনুভূতিও সাধারণ মানুষদের মতোই। এখান থেকে শব্দার্থ টিকা শান, সেটা আমি শুরুতেই বলেছি। এখানে কংক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তেনাখানি, পুরনো ছেঁড়া কাপড়।
ভিক অর্থাৎ ভিক্ষা, মেঙে সে, গুলি খেলা অর্থ মার্বেল দিয়ে খেলা, ছায়া দেখলে বুক কাঁপে যায়, যে নিজের ছায়াকেও ভয় পায়, লখা খুব ভীতু, বিষ, যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে, তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, একে হাওয়াই মিঠাইও বলে। মগ ডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল, গাঢ়, ঘন। প্রভাত ফেরি, প্রভাত ফেরি হচ্ছে আমাদের 1952 সালের মহান ভাষা আন্দোলনে শহীদ যারা হয়েছিলেন তাদেরকে আমরা ভাষা শহীদ বলি। তাদের উদ্দেশ্যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি বের হয়। এই প্রভাত ফেরিতে আমরা ভাষা আন্দোলনের গান গেয়ে এবং ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। লেখক পরিচিতিতে আমরা পাই বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল জল রাক্ষস, খরাদাহ, 71-এর হৃদয় ভস্য, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। তিনি 2023 সালে খুলনায় মৃত্যুবরণ করেন। এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলে দেখতে পাচ্ছি লখা রাতে কোথায় ঘুমায়। লখা রাতে ঘুমায় ফুটপাতের কঠিন শানের উপরে। খ নাম্বার, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? আমরা গল্পে পড়েছি মস্ত একটা বড় গাছ, সেই গাছের উঁচু ডাল থেকে লখা লাল রঙের কিছু ফুল পেড়ে নিয়ে আসে ভাষা শহীদদের প্রতি অর্পণ করবে বলে। গাছের সেই উঁচু ডাল থেকে ফুল পেড়ে আনার সার্থকতায় লখার নিজের প্রতি গর্ববোধ হয়, এখানে সেটি প্রকাশ পেয়েছে। গ নাম্বার, উদ্দীপকের হাবিবের সাথে লখার 21শে গল্পের লখার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে বলা হয়েছে ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ ভরে জল আসে, মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরে। অন্যদিকে দেশে থেকেও তার বাল্যবন্ধু হাবিব অফিসে কাজ করতে গিয়ে বা কথাবার্তায় বাংলা ব্যবহার করতেই চায় না। সন্তানকে শহীদ দিবস সম্পর্কে কিছু জানাতেও তার অনীহা রয়েছে। এক্ষেত্রে গ নাম্বারে আমরা দেখতে পারি হাবিবের নিজ ভাষার প্রতি একটা অনীহা কাজ করে, সে বাংলা বলতে চায় না, তার সন্তানকেও বাংলা শেখায় না, আমাদের মহান ভাষা আন্দোলনের কথা তার সন্তানকে জানাতে চায় না। অপরদিকে আমরা দেখতে পাই একজন পথ শিশু যার নাম লখা, সে প্রভাত ফেরির মিছিলে ফুল হাতে করে নিয়ে সবার সঙ্গে প্রভাত ফেরির গান গাওয়ার চেষ্টা করে ফুল দিতে যায়। তো এখানে আমরা দুইটি ভিন্ন বিষয় দেখতে পারি, দুইটি ভিন্ন ছবি এখানে ফুটে উঠেছে, যেটা আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। ঘ নাম্বার বলা হয়েছে ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। হ্যাঁ, এখানে উক্তিটি সঠিক। ইশতিয়াক যে জাপানে চলে গিয়েছে, সে যখন দেশে থাকতো তখন ভাষা শহীদদের জন্য শহীদ মিনারে প্রতি বছর ফুল দিত, কিন্তু জাপানে চলে যাওয়ার পর সেখানে সে শহীদ মিনারে ফুল অর্পণ করতে পারছে না। যেহেতু সে পারছে না, সেহেতু সে জাপানের তার সহপাঠীদের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের গল্প শোনায় এবং তাদের মধ্যে দেশের মাতৃভাষার প্রতি আমাদের যে টান, আমাদের যে ভালোবাসা, সেটি তুলে ধরে। আমাদের গল্পে লখা পথশিশু হওয়ায় সে কিন্তু থেমে নেই, সে সাধারণ মানুষের মতোই শহীদ মিনারে ফুল দিতে যায়, শহীদদের প্রতি ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। এটাই এখানে বোঝানো হয়েছে যে ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এখানে গল্পটা শেষ করা হয়েছে। আশা করি যে এই গল্প থেকে যে রকমেরই প্রশ্ন আসুক তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই ভালোভাবে এখান থেকে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ।